বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিকদের সে দেশে পুশব্যাক করা ইস্যুতে কেন্দ্রের দাবি খারিজ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী 4 সপ্তাহের মধ্যে অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ বীরভূমের 2 পরিবারের 6 জনকে বাংলাদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশি বলে দাবি করে স্বামী এবং পুত্র সহ সোনালীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। সেখানে তাদের গ্রেপ্তার করা হয় বলেও দাবি। সোনালী 9 মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি প্রকাশ্যে আসার পরে হাইকোর্টে দ্রুত সোনালীর মামলা শোনার কথা বলে সুপ্রিম কোর্ট। এদিন আদালত জানিয়েছে সোনালীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল। কেন্দ্রকে অবিলম্বে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। তার জন্য 4 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী। কাজের সূত্রে দিল্লিতে থাকতেন তিনি। স্বামী দানিশ শেখ এবং 8 বছরের পুত্রকে নিয়ে গত কয়েক বছর ধরে দিল্লির রোহিণী এলাকায় 26 সেক্টরে থাকছিলেন তিনি। পরিবারের দাবি 18 জুন বাংলাদেশি সন্দেহে তাদের আটক করে দিল্লির কেন কাঞ্চুমার্গ থানার পুলিশ। তারপর সোনালী সহ বাকিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে বাংলাদেশের পুলিশ সোনালীদের গ্রেপ্তারও করেছে বলে অভিযোগ। সোনালীদের আইনজীবী উচ্চ আদালতে জানান, সোনালীরা বীরভূমের বাসিন্দা, বাংলাদেশের নন। প্রমাণ হিসেবে জমির নথি, সোনালীর বাবা এবং ঠাকুরদার ভোটার কার্ডও জমা করা হয়েছে। সোনালীর 8 বছরের সন্তানের জন্মের শংসাপত্র দেওয়া হয়েছে আদালতে। তবে দিল্লি পুলিশের যুক্তি, সোনালীরা আদেও ভারতীয় কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের মত জানতে চাওয়া হলে তারা এখনো সে ব্যাপারে কিছুই জানায়নি। দিল্লি পুলিশের তরফে প্রথম থেকেই দাবি করা হচ্ছে এই মামলার শুনানি দিল্লিতে হওয়া প্রয়োজন। সোনালীর বাবা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, তাতে এদিন এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আদালতের নির্দেশে আপাতত স্বস্তিতে সোনালীর পরিবার। পদ হারিয়ে তোলাবাজি নিয়ে বিস্ফোরক তৃণমূলের পাঁশকুড়ার প্রাক্তন টাউন সভাপতি এবং তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের স্ত্রী। দলেরই একাংশের বিরুদ্ধে তুললেন তোলাবাজির অভিযোগ। তৃণমূল নেত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল। বছর পেরোলেই বিধানসভা নির্বাচন। 26-এর বিধানসভা ভোটকে মাথায় রেখে সংগঠনে ব্যাপক রদবদল করেছে তৃণমূল। তারপরে জেলায় জেলায় ক্ষোভ বসন্ত সামনে আসতে শুরু করেছে। পদ খুইয়ে এবার দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং পাঁশকুড়ার প্রাক্তন তৃণমূল টাউন সভানেত্রী সুমনা মহাপাত্র, যিনি তমলুকের তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের স্ত্রী। সুমনা মহাপাত্র বলেন, বাজে কথা বলা, বাজেভাবে তোলাবাজি করা, বাজেভাবে আচার আচরণ করা, কাউকে অসম্মান করা, এগুলো যারা করছিলেন এদের জন্য আমি সেই কাজগুলো করতে পারছিলাম না। এখন আমি ওই কাজগুলো করতে পারবো। নোংরামের কথা বলেছি, অনেক কিছুর কথাই বলেছি। এজন্য তৃণমূল দলের ইমেজটা খারাপ হচ্ছে সাধারণ মানুষের কাছে। প্রসঙ্গত দিন কয়েক আগেই তৃণমূলের সাংগঠনিক রদবদল করা হয়। পাঁশকুড়া টাউন তৃণমূল সভানেত্রীর পদ থেকে সরানো হয় সুমনা মহাপাত্রকে। এমনকি তমলুকের তৃণমূল সাংগঠনিক জেলার কোনো কমিটিতেই ঠাঁই পাননি তিনি। এরপরই বিস্ফোরক মন্তব্য করলে প্রাক্তন মন্ত্রীর স্ত্রী। তিনি এও বলেন, আমরা কোনো তোলাবাজি নোংরামও করতে পারবো না, কোনোভাবে টাকাও তুলতে পারবো না। সেজন্যই যার সততা আছে তাকে অসৎ মানুষরা কিছু ভয় করে। বিজেপির যেখানে বিরোধিতা করার আমরা ঠিক করেছি, কিন্তু তার মানে দুটো বাজে কথা বলবো সে পরিবার থেকে আমরা উঠে আসিনি। আমি বা আমার স্বামী যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারিনি, এই জন্যই মনে হয় আমরা ঠিক কোণঠাসা হয়ে যাচ্ছি। প্রাক্তন সেচমন্ত্রীর স্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে দুর্নীতি নিয়ে আক্রমণ করেছে বিজেপি। পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল। বিজেপির রাজ্য কমিটির সদস্য সিন্টু সেনাপতি বলেন, কে কত টাকা দিতে পারবে তার ভিত্তিতে পদ পেয়েছে বা পদাধিকারী হয়েছে সেটা আমি বলছি না, সেটা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাই বলছে। তোলার একটা মাপকাঠি করেছে, কে কতটা তোলা তুলবে সেটা তৃণমূল কংগ্রেসের বিধায়কের স্ত্রী তিনি দাবি করছেন। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় বলেন, কেউ দায়িত্ব পাওয়া মানে আর যিনি দায়িত্বে ছিলেন তিনি দায়িত্ব থেকে সরে যাচ্ছেন মানে দল থেকে বাদ পড়ছেন না, দল বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ দিচ্ছে। বছর পেরোলেই বিধানসভা নির্বাচন, তার আগে সাংগঠনিক রদবদল ঘিরে তৃণমূলকে অস্বস্তি ক্রমেই বাড়াচ্ছে। রামপুরহাটের স্কুল ছাত্রী খুনের ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেপ্তারের 9 দিনের মাথায় চার্জশিট পেশ করল রামপুরহাট থানার পুলিশ। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছিল ছাত্রীকে। এখনো শরীরের একাংশের খোঁজ পাওয়া যায়নি। তা সত্ত্বেও ধর্ষণের উল্লেখ রয়েছে চার্জশিটে। আইনজীবীদের দাবি, জেরায় ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত শিক্ষক। 28 আগস্ট পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় রামপুরহাটের 7ম শ্রেণীর ছাত্রী। প্রায় 20 দিন পর স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কালীডাঙ্গা গ্রামের জোলা জমি থেকে উদ্ধার হয় ছাত্রীর দেহাংশ। সেই তদন্তে ছাত্রী স্কুলের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ পালকে গ্রেফতার করে পুলিশ। যদিও বারংবার নিজের আইনজীবী থেকে পুলিশ সকলকে ভুল বোঝানোর চেষ্টা চালায় অভিযুক্ত শিক্ষক। শিক্ষকের বাড়ির পরিচারিকা বৃহস্পতিবার আদালতে গোপন জবানবন্দি দেন, যেখানেই তিনি খুন হওয়ার ঘটনার সাক্ষী থাকার উল্লেখ করেন। তদন্তে উঠে আসে ছাত্রীকে অপহরণের দিন এবং পরের দিন ধর্ষণ করে শিক্ষক মনোজ পাল।
সেক্ষেত্রে অজ্ঞান করে ধর্ষণ করারও সম্ভাবনা রয়েছে। তবে সংজ্ঞা ফিরে পেতেই ছাত্রী পালানোর চেষ্টা করে। তখন তাকে পরিচারিকার বাড়িতে রাখার অনুরোধ জানায় শিক্ষক, কিন্তু পরিচারিকা তাতে রাজি হননি। এরপরে খুনের সিদ্ধান্ত মনোজে, এমনটাই তদন্তে ইঙ্গিত। এখনো ছাত্রীর হাত এবং নিম্নাংশ খুঁজে পাওয়া যায়নি, ফলে ধর্ষণের প্রমাণ নিয়ে সমস্যা রয়েছে। যদিও ঘটনার এতদিন পরে জলে ফেলে দেওয়া দেহাংশ থেকে ধর্ষণের প্রমাণ পাওয়া সম্ভব নয়। শুক্রবার প্রাথমিক চার্জশিট পেশ করে রামপুরহাট থানার পুলিশ। সেখানে ধর্ষণ করে খুনের উল্লেখ রয়েছে। যদিও পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে এই ঘটনার সঙ্গে মনোজ পাল ছাড়া আর অন্য কেউ যুক্ত ছিল কিনা তা নিয়ে। এই নক্কারজনক ঘটনায় যাতে দ্রুত অপরাধী শিক্ষকের সাজা হয় তার যাবতীয় প্রচেষ্টা চালাবে পুলিশ, জানান বীরভূম পুলিশ সুপার আমনদীপ। তিনি জানান, যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে চার্জশিট জমা দিয়েছে। দিন রাত এক করে আমাদের টিম কাজ করেছে যাতে এই জঘন্য ঘটনার শাস্তি হয়। আদালতেও যাতে দ্রুত এই ঘটনায় অভিযুক্ত সর্বোচ্চ সাজা পায় তার চেষ্টা করব। পুজোর ছুটির পর আদালত খুললে এই ঘটনার দ্রুত সাজার জন্য চেষ্টা করা হবে। পুজোর মধ্যে সোনার দোকান ভেঙে চুরি। শুক্রবার দোকান খুলতে গেলে চুরির বিষয়টা নজরে আসে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর বাজারে। সব মিলিয়ে 70 থেকে 80 হাজার টাকার সোনা এবং রূপোর জিনিস চুরি গিয়েছে। এদিন দুপুরে এ নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন দোকানের মালিক। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গেছে, গঙ্গারামপুরের মহারাজপুর বাজারে কানাই সরকারের একটি সোনার দোকান রয়েছে। অভিযোগ, প্রতিদিনের মতন গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন ওই দোকান মালিক। সকালে দোকানে এসে দেখেন দোকানের একাংশ ভাঙা। দোকানের ভেতর ঢুকে দেখতে পায় সমস্ত জিনিস উল্টো পাল্টা। প্রায় 70 থেকে 80 হাজার টাকার সোনা এবং রূপোর জিনিস চুরি হয়েছে। দুর্গাপুজোর আগে এমন ঘটনায় মাথায় হাত পড়েছে ওই সোনার দোকান মালিকের। পুরো ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সোনার দোকান মালিক। দোকানের মালিক বলেন, পুজোর সময় এমনিতেই ভিড় হচ্ছে, অনেক রাতেই দোকান ভালোভাবে বন্ধ করে গিয়েছিল। সোনার দোকানে এর আগে এই এলাকায় এত দুঃসাহসিকভাবে লুট হয়নি। প্রচুর টাকার ক্ষতি হয়ে গেল। বুধবার রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভাঙচুর করে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ কমিশনার বা সিপি অফিস চলো নামে এক অভিযানের ডাক দেওয়া হয়। মিছিল শেষে জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী তীব্র নিন্দা করে বলেন, যারা এই কাজের সঙ্গে যুক্ত বা যারা দুষ্কৃতীদের মদত দিয়েছে তাদের সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া উচিত। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সহসভাপতি চণ্ডী চট্টোপাধ্যায়, শশী দুবে, জেলা সেবা দলের চেয়ারম্যান সাহাবুদ্দিন রাজু, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পামলু মজুমদার, প্রদেশ কংগ্রেস সম্পাদক গণেশ রায়, প্রদেশ সদস্য উত্তম কুমার রায়, বিশ্বনাথ যাদব, বিভিন্ন ব্লক কংগ্রেস সভাপতি যথাক্রমে সুকান্ত দাস, প্রেম নারায়ণ সিং, রবীন মিশ্র, পরিতোষ বাউরি, শাহ আলম, আসানসোল পুর নিগমের কাউন্সিলর এস এম মুস্তাফা, যুব কংগ্রেস নেতা সৌভিক মুখোপাধ্যায় সহ কংগ্রেস কর্মী এবং সমর্থকরা। কলকাতার সিজিও কমপ্লেক্সে টানা দুদিন হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ডাকে তিনি উপস্থিত হন। তদন্তকারীরা তার কাছে কিছু নথি চেয়েছেন, যা কালীপুজোর পর জমা দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। শুক্রবার হাজিরা শেষে চন্দ্রনাথ বলেন, যখন ডাকবে আসবো, শুধু 7 দিন আগেই সময় দিলে সুবিধা হবে। একই দিন ওই মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও সুপ্রিম কোর্টের শর্তে পুজোর আগে মুক্তি সম্ভব নয় তার। এ প্রসঙ্গে চন্দ্রনাথের মন্তব্য, আশা করি অশুভ শক্তির পরাজয় হবে, মা দুর্গার আগমনে অনেক পরিবর্তন আসবে। এর আগে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়ার আবেদন করেছিল ওইটি, তবে আদালত সেই আর্জি খারিজ করে তার আগাম জামিন বহাল রাখে। শর্ত অনুযায়ী তদন্তে সহযোগিতা করতে হবে তাকে এবং আপাতত বিধানসভা কেন্দ্র বা কলকাতা ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না মন্ত্রী। ফলে নিয়োগ মামলায় রাজনৈতিক অঙ্গনে ফের বাড়ছে কৌতূহল। মুর্শিদাবাদের ভরতপুরে ঘটল এক অভিনব ঘটনা। স্ত্রীর দীর্ঘদিনের প্রেমকে মেনে নিয়ে প্রতিবেশী যুবকের সঙ্গে ঘর বাঁধার সুযোগ করে দিলেন স্বামী। স্থানীয় সূত্রে খবর, প্রায় 7 বছর আগে রবীন সরকার বিয়ে করেছিলেন বিচিত্রা সরকারকে। তাদের এক পুত্র সন্তানও রয়েছে। তবে 2 বছর আগে থেকে বিচিত্রার সঙ্গে প্রতিবেশী অমিয় সরকারের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি নিয়ে এলাকায় সালিশিও বসে। এর মধ্যে একাধিকবার প্রেমিকের জন্য ঘর ছেড়েছিলেন বিচিত্রা। প্রতিবারই স্ত্রীকে ফিরিয়ে এনেছিলেন রবীন। বুধবার রাতে ফের অমিয়র কাছে যেতে চান বলে জানান বিচিত্রা। দীর্ঘ কথা কাটাকাটির পর শেষমেশ স্ত্রীকে সম্মতি দেন রবীন। বৃহস্পতিবার বিকেলে গ্রামের মানুষদের ডেকে নিয়েই আয়োজন করেন স্ত্রীর নতুন বিয়ের। পুরোহিত এনে মালা বদল এবং সিঁদুরদান সম্পন্ন করেন অমিয় এবং বিচিত্রার। রবীন আশীর্বাদ জানিয়ে গয়নাগাটি এবং শাড়িও দেন প্রাক্তন স্ত্রীকে। তার কথায় প্রেমে বাধা হতে চাইনি, সম্পর্ককে মর্যাদা দিয়েছি। বিচিত্রার স্পষ্ট ঘোষণা, ওকে ছাড়া বাঁচতে পারতাম না। তবে বিয়ের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আত্মীয় থেকে প্রতিবেশীরা।
লাদাখে হিংসার ঘটনায় দুদিনের মাথায় গ্রেপ্তার করা হলো পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে। 10ই সেপ্টেম্বর থেকে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলের সম্প্রসারণের দাবিতে অনশন শুরু করেছিলেন সোনাম। তার অনশন বেশ কিছুদিন চলার পরে অশান্ত হয়ে ওঠে লাদাখের পরিস্থিতি। পুলিশ এবং সিআরপিএফ এর সঙ্গে সংঘর্ষ ঘটে আন্দোলনকারীদের। যদিও তৎক্ষণাৎ অনশন প্রত্যাহার করে শান্তি রক্ষার বার্তা দেন সোনাম। কেন্দ্রীয় সরকারের দাবি, লাদাখে উত্তেজনা তৈরির পেছনে বিদেশি শক্তির মদত রয়েছে। তরুণ প্রজন্মের আন্দোলনের পেছনেও সেই শক্তির মদত স্পষ্ট। গ্রেপ্তারের পর সোনামকে জেলে নেওয়া হবে না অন্য কোথাও তা এখনো স্পষ্ট নয়। গত বুধবার থেকে লাদাখে হিংসা ছড়ায়, যার জেরে 4জন আন্দোলনকারীর মৃত্যু হয়, জখম হন অন্তত 50 জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, সোনাম ওয়াংচুকের উস্কানিমূলক বক্তব্যই এই পরিস্থিতির জন্য দায়ী। ঘটনার একদিন পরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোনাম ওয়াংচুকের এনজিও স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ এর বিদেশ থেকে তহবিল সংগ্রহের জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন বাতিল করে দেয়। ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্ট বা FCRA 2010-এর অধীনে এই রেজিস্ট্রেশন দেওয়া হয়। অনুমোদন বাতিল করার একদিন পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 2018 সালে র্যামন পরিবেশ কর্মী হিসাবে ম্যাক্সাইসাই পুরস্কার জিতেছিলেন সোনাম ওয়াংচুক। লাদাখকে কেন্দ্র করে পৃথক রাজ্য গঠন এবং ওই অঞ্চলকে ষষ্ঠ তফসিলের বিশেষ সুবিধার আওতায় নিয়ে আসার দাবিতে আন্দোলন করে আসছিলেন তিনি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।